আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শিরিন আয়েশা সিদ্দিকা বিথি, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ মানচিত্র পঠন ও ব্যবহার এই অধ্যায়টার উপরে ক্লাস করব। তো আসো আমরা আজকে মানচিত্র কিভাবে পাঠ করতে হয়, কিভাবে মানচিত্রের ব্যবহার করতে হয় এ সম্পর্কে জানব। প্রথমেই আমরা জেনে নিই যে আমাদের আজকের এই অধ্যায়ের ক্লাস শেষে আমরা কী কী শিখন ফল লাভ করব, অর্থাৎ আজকের শিখন ফলগুলো কী কী। মানচিত্রের ধারণা, গুরুত্ব ও ব্যবহার ব্যাখ্যা করতে পারবো। মানচিত্র প্রকারভেদ অর্থাৎ বিভিন্ন প্রকার মানচিত্র সম্পর্কে বর্ণনা করতে পারবো। মানচিত্রের তথ্য উপাত্ত উপস্থাপন নিয়মাবলীগুলো বর্ণনা করতে পারবো। আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ: মানচিত্রের ধারণা, গুরুত্ব ও ব্যবহার, মানচিত্রের স্কেল নির্দেশের পদ্ধতি, মানচিত্রের প্রকারভেদ, মানচিত্রের তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী। শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা মানচিত্রের ধারণা সম্পর্কে জানব। এই যে আমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, দেখো মানচিত্র দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র। এটা বাংলাদেশের প্রশাসনিক মানচিত্র। এটা কাগজের এক পৃষ্ঠায় বাংলাদেশের আন্তর্জাতিক সীমা, বাংলাদেশের কোন দিকে কোন দেশ, কোন সাগর ইত্যাদি একে দেখানো হয়েছে। অর্থাৎ যখন আমরা প্রশাসনিক মানচিত্র কোনটাকে বলবো, যখন আমরা একটা পৃষ্ঠার মধ্যে একটা দেশের পুরো অবস্থানটাকে জানাতে পারবো। অর্থাৎ একটা দেশের আন্তর্জাতিক সীমা, অবস্থান, আয়তন সব কিছু আমরা যখন একটা পেজের মধ্যে নিয়ে এসে দেখাতে পারবো, তখন সেটাকে আমরা বলবো প্রশাসনিক মানচিত্র। এখানে বাংলাদেশের কোন দিকে কোন দেশ রয়েছে, কোন সাগর রয়েছে ইত্যাদি একে দেখানো হয়েছে। এছাড়া এখানে আর কি দেখানো হয়েছে, দেখো এখানে দেখানো হচ্ছে বাংলাদেশের যে 7টা বিভাগ রয়েছে, কোন বিভাগে কতটা জেলা রয়েছে, এদের নাম কি এবং সীমানা কি, এটা সম্পূর্ণই কিন্তু এই মানচিত্রের মাধ্যমে আমরা এখানে একে দেখাতে পেরেছি। সুতরাং আমরা বুঝতে পারছি যে প্রশাসনিক মানচিত্রে কোনো দেশের আকার, আয়তন, অবস্থান, সীমা, বিভাগ, জেলা এই সব কিছুই দেখানো যে সম্ভব হয়। মানচিত্রের গুরুত্ব, আসলে মানচিত্রের গুরুত্বটা কী? কাগজের এক পৃষ্ঠার মধ্যে সমগ্র পৃথিবীকে, বিভিন্ন মহাদেশ, বিভিন্ন দেশ বা কোনো দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় এঁকে দেখানো যায়। তাহলে আমরা বুঝতে পারছি যে মানচিত্রের অনেক গুরুত্ব রয়েছে। কারণ মানচিত্রের মাধ্যমে আমরা কি করতে পারছি, আমরা একটা পৃষ্ঠার মাধ্যমেই পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন মহাদেশ, মহাসাগর কিংবা যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা পুরো একটা পৃষ্ঠার মধ্যেই আমরা পুরোটাকে সুন্দর করে উপস্থাপন করতে পারছি। সুতরাং মানচিত্রের অবশ্যই গুরুত্ব রয়েছে। একমাত্র মানচিত্রের কারণেই আমরা পারি পুরো পৃথিবীটাকে একটা কাগজের একটা পৃষ্ঠার মধ্যে, ছকের মধ্যে চিত্র আকারে উপস্থাপন করতে। মানচিত্রের ব্যবহার, মানচিত্র আসলে কি? মানচিত্র হচ্ছে একটা ড্রয়িং বা রেখাঙ্কন যা ভূপৃষ্ঠের কোনো ছোট বা বৃহৎ অঞ্চলকে উপস্থাপন করে। ভূপৃষ্ঠের কিংবা পৃথিবীর কোনো একটা ছোট অঞ্চলকেও উপস্থাপন করা সম্ভব মানচিত্রের মাধ্যমে, আবার একটা বড় বৃহৎ অঞ্চলকেও উপস্থাপন করা সম্ভব। মানচিত্র কোনো অঞ্চল বা দেশের ভূপ্রকৃতি, জলবায়ু, উদ্ভিদ, মাটি, পানি ও অনেক কিছু সম্পর্কে ধারণা দেয়। এর সাহায্যে আমরা কি করতে পারি? এর সাহায্যে আমরা কোনো দেশের জলবায়ু সম্পর্কে জানতে পারি, ভূপ্রকৃতি সম্পর্কে জানতে পারি, সেখানে কি কি উদ্ভিদ জন্মে, সেখানকার মাটি কেমন, সেখানকার পানি কেমন, এগুলো সম্পর্কে জানতে পারি। আর কি করতে পারি আমরা? মানচিত্র ব্যবহারের ফলে আমরা বিভিন্ন মহাদেশ ও মহাসাগরের অনেক কিছু সম্পর্কে জানতে পারি। মহাদেশ বা মহাসাগরের তলদেশের অবস্থান, মহাসাগরের তলদেশের ভূপ্রকৃতি, বন্ধুরতা, এগুলো সম্পর্কে আমরা মানচিত্র ব্যবহারের মাধ্যমে জানতে পারি। মানচিত্রে সাধারণত একটা ছোট কাগজের মধ্যে কি করা হয়, অতি নিখুঁতভাবে বিভিন্ন বিষয়ের অবস্থা দেখানো যায়। তাহলে আমরা মানচিত্রের ব্যবহার বুঝতে পারছি যে মানচিত্রের মাধ্যমে আমরা একটা ছোট কাগজের মাধ্যমে একটা পৃষ্ঠার মধ্যে পুরো পৃথিবীটাকে খুব ছোট করে, নিখুঁত করে আমরা বর্ণনা করতে পারি। মানচিত্রের সংজ্ঞা কী, অর্থাৎ মানচিত্র কাকে বলে?
আমরা জানি ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে মানচিত্র। ম্যাপ শব্দ থেকে মানচিত্র হচ্ছে কথাকে এসছে, অর্থাৎ ম্যাপ হচ্ছে ইংরেজি শব্দ এবং এর বাংলা প্রতিশব্দ হচ্ছে মানচিত্র। ল্যাটিন শব্দ ম্যাপ্পা, ম্যাপ্পা থেকে ম্যাপ শব্দকে এসছে। ল্যাটিন শব্দ ম্যাপ্পা থেকে ম্যাপ শব্দকে এসেছে। ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে ম্যাপ্পা বলা হয়, অর্থাৎ ম্যাপ্পা অর্থ কি? কাপড়ের টুকরো। ল্যাটিন ভাষায় আমরা ম্যাপ্পা বলতে কাপড়ের টুকরাকে বুঝে থাকি। আগেকার দিনে কি হতো? কাপড়ের উপরেই ম্যাপ বা মানচিত্র আঁকা হতো। এখান থেকেই আসলে কাপড়ের টুকরা বা ম্যাপ্পা কথা কি এসেছে। পৃথিবী বা কোনো বিভিন্ন মহাদেশ, বিভিন্ন দেশ বা কোনো অঞ্চল বা এর অংশবিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর, অর্থাৎ সমান ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে। তাহলে আমরা মানচিত্রের সংজ্ঞা কিভাবে দিতে পারি? আমরা বলতে পারি পৃথিবী বা কোনো মহাদেশ বা দেশ বা কোনো অঞ্চল বা এর অংশবিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে। আর ইংরেজি ম্যাপ শব্দ থেকে মানচিত্র শব্দকে এসেছে। ল্যাটিন শব্দ ম্যাপ্পা থেকে ম্যাপ শব্দকে আমরা পেয়েছি। ম্যাপ্পা শব্দের অর্থ কি? আমরা জানি যে ল্যাটিন শব্দ ভাষায় কাপড়ের টুকরাকে ম্যাপ্পা বলে, অর্থাৎ ম্যাপ্পা শব্দের অর্থ কাপড়ের টুকরা। মানচিত্রে স্কেল নির্দেশের পদ্ধতি। শিক্ষার্থী বন্ধুরা, মানচিত্র অঙ্কনের জন্য স্কেল ব্যবহার করা হয়। স্কেল ব্যবহারের মাধ্যমে মানচিত্র অঙ্কন করা হয়ে থাকে। মানচিত্রে সাধারণত 3টি পদ্ধতিতে স্কেল নির্দেশ করা হয়, যথা বর্ণনার সাহায্যে, রেখাচিত্রের সাহায্যে এবং প্রতিভু অনুপাতের সাহায্যে। তো প্রথমে আসো বর্ণনার সাহায্যে। যখন বর্ণনা বা কথার মাধ্যমে মানচিত্রের স্কেল প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় বর্ণনা স্কেল। অর্থাৎ এখানে কোনো অঙ্কন করা হয় না, শুধুমাত্র বর্ণনার মাধ্যমে বা কথার মাধ্যমে স্কেলটা নির্দেশ করা হয়, তখন আমরা এটাকে বলছি বর্ণনা স্কেল। যেমন 1 ইঞ্চিতে 4 মাইল, 16 ইঞ্চিতে 1 মাইল, 1 সেন্টিমিটারে 1 হেক্টোমিটার। এখানে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কি করছি? প্রথম এক সংখ্যা কি? মানচিত্রের দূরত্ব নির্ণয় করছি এবং দ্বিতীয় সংখ্যা কি? ভূমির প্রকৃত দূরত্ব প্রকাশ করছে। অর্থাৎ আমরা মুখে মুখে বর্ণনার সাহায্যে এখানে প্রকাশ করছি, স্কেল প্রকাশ করছি, তখন এটাকে আমরা বলছি বর্ণনা স্কেল বা বর্ণনার সাহায্যে মানচিত্র অঙ্কন। রেখাচিত্রের সাহায্যে যখন কোনো একটা রেখাকে প্রয়োজনীয় ইঞ্চি বা ইঞ্চির ক্ষুদ্র অংশে বা সেন্টিমিটারের ক্ষুদ্র অংশে ভাগ করে প্রতি ভাগের মান লিখে আমরা মানচিত্রের স্কেল প্রকাশ করব, তখন সেটাকে বলবো রেখাচিত্রের সাহায্যে। অর্থাৎ কোনো রেখার সাহায্যে, সেটা লৈখিক স্কেল হতে পারে, রৈখিক স্কেল হতে পারে, কর্ণিক বা ভার্নিয়ার স্কেল হতে পারে। আমরা কোনো রেখা অঙ্কন করে, স্কেল অঙ্কন করে যখন আমরা মানচিত্র অঙ্কন করব তখন সেটাকে আমরা বলবো রেখাচিত্রের সাহায্যে মানচিত্র অঙ্কন। আর প্রতিভু অনুপাত হচ্ছে প্রতিভু অনুপাতের সাহায্যে। অর্থাৎ এখানে প্রতিভু অনুপাত জানতে হলে আমাকে জানতে হবে যে প্রতিভু অনুপাতকে বলা হয় RF, প্রতিভু অনুপাতকে RF দ্বারা প্রকাশ করা হয়। RF অর্থ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনকে সংক্ষেপে RF বলা হয়। তো যখন আমরা এই রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনকে, অর্থাৎ কোনো বড় অঙ্ককে কোনো ছোট একটা ফ্র্যাকশন ছোট অংশ দ্বারা বুঝিয়ে স্কেল অঙ্কন করে তখন কোনো মানচিত্র অঙ্কন করব, তখন এটাকে বলা হয় প্রতিভু অনুপাতের সাহায্যে। যেমন দেখো, আমি যদি 1 মিটার সমান 100 সেন্টিমিটার ধরে, অর্থাৎ আমি মানচিত্রে দেখাচ্ছি 1 মিটার, কিন্তু ওইখানে 1 মিটার সমান 100 সেন্টিমিটার ধরছি, অর্থাৎ 100 সেন্টিমিটার জায়গাকে আমি 1 মিটারের মধ্যে নিয়ে আসছি, নিয়ে এসে স্কেলের প্রতিভু অনুপাতের সাহায্যে স্কেলের মাধ্যমে প্রকাশ করে সেই অনুপাতে আমি মানচিত্রটা অঙ্কন করছি, তখন এটাকে বলা হচ্ছে প্রতিভু অনুপাতের সাহায্যে। এখানে 1:36 সমান 1:63,360। 1 মাইল সমান আমরা জানি 63,360 ইঞ্চি। তার মানে আমরা এই যে 1 মাইল দিয়ে প্রকাশ করছি 63,360 ইঞ্চিকে। এইভাবে বড় বৃহৎ আকার এইগুলোকে যখন আমরা স্কেলের সাহায্যে প্রতিভু অনুপাত দ্বারা প্রকাশ করে কোনো মানচিত্র অঙ্কন করে থাকি, তখন সেটাকে বলা হয় প্রতিভু অনুপাতের সাহায্যে মানচিত্র অঙ্কন। মানচিত্রের প্রকারভেদ। আসলে কাজের উপর ভিত্তি করে মানচিত্রকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়, যেমন মৌজা মানচিত্র, ভূসংস্থানিক মানচিত্র, দেয়াল মানচিত্র, তারপর অ্যাটলাস মানচিত্র, তারপরে প্রাকৃতিক মানচিত্র, ভূতাত্ত্বিক মানচিত্র, জলবায়ুগত মানচিত্র, উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র, মৃত্তিকা বিষয়ক মানচিত্র এবং সাংস্কৃতিক মানচিত্র। এখন এই যে বিভিন্ন ধরনের মানচিত্র রয়েছে, প্রথমে একটু মৌজা মানচিত্র সম্পর্কে জানবো। আসলে মৌজা মানচিত্রটা কী?
মৌজা মানচিত্রকে ক্যাগাস্ট্রাল মানচিত্র বলা হয়। আসলে ক্যাগাস্ট্রাল শব্দটি এসছে ফ্রেঞ্চ শব্দ ক্যাগাস্ট্রে, এই শব্দটা থেকে এসছে, যার অর্থ হচ্ছে রেজিস্ট্রিকৃত নিজের সম্পত্তি। অর্থাৎ আমি আমার হচ্ছে নিজের যে সম্পত্তিটুকু, নিজের যে জমিটুকু, এটা রেজিস্ট্রি করা থাকে আমার নিজের নামে, তাই না? এই যে নিজের নামে রেজিস্ট্রিকৃত যে সম্পত্তিটুকু, সেইটুকুর উপরে যে মানচিত্র অঙ্কন করা হয় সেইটাকে বলা হচ্ছে মৌজা মানচিত্র। অর্থাৎ আমার জমিটুকুর, শুধুমাত্র আমার জমিটুকুর নকশা করে যে মানচিত্র অঙ্কন করা হচ্ছে সেটাকে আমি বলছি ক্যাগাস্ট্রাল বা মৌজা মানচিত্র। এখানে আমার জমির চারপাশে কোথায় রাস্তা আছে, কোথায় স্কুল আছে, সবই কিন্তু চলে আসে। হ্যাঁ, এটা মানে ওই মৌজার মধ্যে থেকে, ওই এলাকার মধ্যে থেকে আমি আমার অংশটুকু বুঝে নিচ্ছি। ভূসংস্থানিক মানচিত্র। ভূসংস্থানিক মানচিত্রের আরেকটা নাম হচ্ছে স্থানীয় বৈচিত্র্য সূচক মানচিত্র। এই মানচিত্রগুলো প্রকৃত জরিপ কাজের মাধ্যমে প্রস্তুত করা হয়। সাধারণত এর মাধ্যমে প্রাকৃতিক ও সাংস্কৃতিক দুই ধরনের উপাদান দেখতে পাওয়া যায়। এই ধরনের মানচিত্রে কি করা হয়, জমির সীমানা দেখানো হয় না, এখানে জমির সীমানা দেখানো হয় না। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য হিসেবে পাহাড়, মালভূমি, সমভূমি, তারপরে নদী, উপত্যকা, এগুলো দেখানো হয়ে থাকে। এগুলোকে বলা হচ্ছে ভূসংস্থানিক মানচিত্র। দেয়াল মানচিত্র। দেয়াল মানচিত্র কোনটা? দেয়াল মানচিত্র তৈরি করা হয় সাধারণত শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য। শ্রেণীকক্ষে ব্যবহার করার জন্য সারা বিশ্বকে অথবা কোনো গোলার্ধকে এই মানচিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। দেয়াল মানচিত্রে আমাদের চাহিদা মতো একটা দেশ বা এক একটি মহাদেশকে আলাদাভাবে প্রকাশ করা হয়। এছাড়াও রয়েছে অ্যাটলাস মানচিত্র, যেটা হচ্ছে অ্যাটলাস মানচিত্র হচ্ছে মানচিত্রের সমষ্টিকে ভূচিত্রা বলি বা অ্যাটলাস বলে। এই মানচিত্রকে সাধারণত করা হয় খুব ছোট স্কেলে দেখানো হয়। এটা প্রাকৃতিক, জলবায়ুগত এবং অর্থনৈতিক অবস্থার উপর ভিত্তি করে। তারপরে প্রাকৃতিক মানচিত্র। প্রাকৃতিক মানচিত্র হচ্ছে যে মানচিত্রে কোনো দেশ বা অঞ্চলের বিভিন্ন প্রকৃতির যে প্রাকৃতিক ভূমিরূপ, যেমন পর্বত, মালভূমি, মরুভূমি, নদী, হ্রদ ইত্যাদি দেখানো হয়, সেটাকে বলা হয় প্রাকৃতিক মানচিত্র। ভূতাত্ত্বিক মানচিত্র। ভূতাত্ত্বিক মানচিত্র হচ্ছে ভূতত্ত্ব গঠনকারী শিলাসমূহের হচ্ছে অবস্থান ও গঠনের উপর ভিত্তি করে এই ধরনের মানচিত্র অঙ্কন করা হয়। এরপর আছে জলবায়ুগত মানচিত্র। জলবায়ুগত মানচিত্রে সাধারণত বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, আর্দ্রতা প্রভৃতির উপর ভিত্তি করে যে মানচিত্র অঙ্কন করা হয় তাকে বলা হয় জলবায়ুগত মানচিত্র। উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র। এখানে হচ্ছে বিশ্বের কোথায় কোন ধরনের প্রাকৃতিক উদ্ভিদ পাওয়া যায়, উদ্ভিদ আছে, তার উপর ভিত্তি করে যে মানচিত্র অঙ্কন করা হয় তাকে উদ্ভিজ্জ বিষয়ক মানচিত্র বলে। মৃত্তিকা বিষয়ক মানচিত্র হচ্ছে বিশ্বের কোথায় কোন ধরনের মাটি আছে তার উপর ভিত্তি করে এই মানচিত্র তৈরি করা হয়। এবং সাংস্কৃতিক মানচিত্র যেটা, সেটা হচ্ছে বিভিন্ন স্থানের অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন দেশ ও রাষ্ট্রের সীমা, ঐতিহাসিক কোনো স্থান বা স্থাপত্য, এগুলো হচ্ছে উপর ভিত্তি করে যে মানচিত্র তৈরি করা হয় সেটাকে বলা হয় সাংস্কৃতিক মানচিত্র। মানচিত্রে তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী কি? আসলে মানচিত্রে যে বিভিন্ন তথ্য বা উপাত্ত উপস্থাপন করা হয় এটার জন্য কিছু নিয়মাবলী রয়েছে। যেমন হচ্ছে এখানে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি, দেখো যে বিশাল পৃথিবী অথবা পৃথিবীর বিভিন্ন অংশকে একটা সামাজিক রূপ ধারণ করে একটা মানচিত্রে কী করা হচ্ছে, ফুটিয়ে তোলা হচ্ছে, তাই না? এখন এইটা ফুটিয়ে তোলার জন্য যেমন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রতীক ব্যবহার করা হয়, যেমন পাহাড়, পর্বত, নদী, সমভূমি, বনভূমি, এগুলো হচ্ছে প্রাকৃতিক বিষয়ের পরিচয় পাওয়া যায়। হ্যাঁ, তেমনই রাস্তাঘাট, বিভিন্ন, এগুলো হচ্ছে এগুলো দ্বারা কী করা হচ্ছে, মাঠ, বসতি, এগুলো দ্বারা নানা সাংস্কৃতিক তথ্যের পরিচয় পাওয়া যায়। তাহলে এই যে এগুলো দেখানোর জন্য কী করা হয়, বিভিন্ন হচ্ছে ব্যবহার করা হয়, বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়। এই যে বিভিন্ন প্রতীক ব্যবহার করা হয়, এই প্রতীক ব্যবহারের আবার কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো কি? যেমন দেখো হচ্ছে পাকা রাস্তা দেখানোর জন্য আমরা সাধারণত লম্বা দুইটা দাগ দেখিয়ে থাকি। কাঁচা রাস্তার জন্য ভাঙা ব্রকেন হচ্ছে মানে সরলরেখাটা সোজাসুজি না, ভাঙাভাবে কাঁচা রাস্তা দেখানো হয়ে থাকে। আন্তর্জাতিক সীমারেখা দেখানোর জন্য মধ্যে একটা ডট ব্যবহার করা হয়, একটা করে দাগ, তারপর একটা ডট। এভাবে জেলা সীমারেখা দেখানোর জন্য সাধারণত আমরা একটা করে বড় গড়, তারপর ছোটো দুইটা করে গড় দিই, তারপর আবার এভাবে। হ্যাঁ, তারপরে ব্রড গেজ রেল লাইন, ডুয়েল গেজ রেল লাইন দেখানোর জন্য আমরা রেল লাইনের একটা হচ্ছে দেখাই। তারপরে মিটার গেজ রেল লাইন দেখানোর জন্য মিটারের হচ্ছে মানে ওই যে স্কেলটা আমরা হচ্ছে ব্রড গেজ এবং মিটার গেজ দেখানোর জন্য আলাদা আলাদা স্কেল ব্যবহার করি। তারপরে জলাভূমি দেখানোর জন্য একরকমই ব্যবহার করি। নদী দেখানোর জন্য যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রতীক ব্যবহার করছি।
তারপরে হ্রদ হ্রদ দেখানোর জন্য আমরা ছোট অংশ নিয়ে সেখানে পানি দেখানোর চেষ্টা করছি। গ্রাম বা বসতি, এখানে বসতি দেখানোর জন্য আমরা হচ্ছে কী করতে পারি, রাস্তার দুই পাশে বসতি দেখাতে পারি। মসজিদ দেখানোর জন্য আমরা কী করবো, একটা মসজিদের চিত্র দিতে পারি। এগুলো হলো প্রতীক। মন্দির দেখানোর জন্য মন্দিরের চিত্র দিতে পারি। যেখানে গাছ দেখাচ্ছি সেখানে আমরা গাছের চিত্র দিয়ে প্রতীক ব্যবহার করলাম, যে একটা গাছ দিলে বুঝবো যে এই এলাকাগুলো গাছ আছে। তারপরে দেখা যাচ্ছে লাইট হাউস, লাইট হাউসের জন্য কী করতে পারি, একটা লাইটের ছবি দিতে পারি আমরা। বিমানবন্দর দেখানোর জন্য একটা বিমানের ছবি দিলাম। সেতু দেখানোর জন্য একটা সেতু অঙ্কন। এই যে এগুলো হলো প্রতীকী ব্যবহার। ঈদগাহ দেখানোর জন্য আমরা একটা ঈদগাহের ছবি, তেমনি শিল্প কারখানা দেখানোর জন্য একটা ছোট্ট করে কারখানার ছবি। এইভাবে আমরা কি করছি, আমরা মানচিত্রে তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য বিভিন্ন প্রচলিত প্রতীক বা চিহ্ন ব্যবহার করে থাকি। এই প্রচলিত চিহ্নগুলো বা প্রতীকগুলো দেখে আমরা বুঝতে পারি যে এই জায়গায় কি রয়েছে। এই প্রতীকগুলো বা প্রচলিত চিহ্নগুলো দেখে আমরা বুঝতে পারি যে এই জায়গাটাতে এই জিনিসটা আছে। হ্যাঁ, এটাই হচ্ছে মানচিত্র তথ্য উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী। আমরা এই নিয়মাবলী মেনটেন করেই কিন্তু মানচিত্র অঙ্কন করে থাকি। মানচিত্র অঙ্কন করছি, সাইডে আমরা এই নিয়মাবলীগুলো মানে আমরা দিয়ে দিচ্ছি যে আমরা এই প্রতীকটা ব্যবহার করেছি এটার জন্য, এই প্রতীকটা ব্যবহার করেছি এটার জন্য। এইরকম প্রত্যেকটা জিনিসের জন্য প্রতীক ব্যবহার করা হয় এবং প্রতীক ব্যবহার করে মানচিত্র হচ্ছে অঙ্কন করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা আজকের আলোচনা থেকে এখানে মূল্যায়নে কয়েকটা প্রশ্ন আছে, আসো আমরা প্রশ্নগুলোর অ্যান্সার দিই। ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ কী? ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে মানচিত্র। মানচিত্রের ভাষা কী? মানচিত্রের ভাষা হচ্ছে বিভিন্ন রং রেখা, কারণ বিভিন্ন রং রেখা প্রতীক দিয়ে আমরা কিন্তু মানচিত্র হচ্ছে অঙ্কন করে থাকি। মাপ্পা শব্দের অর্থ কী? মাপ্পা শব্দের অর্থ হচ্ছে কাগজের টুকরো। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান কত? 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের ব্যবধান হচ্ছে 4 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য 4 মিনিট সময়ের পার্থক্য হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, নেক্সটে তোমাদের এই অংশটুকুর উপর টপ লেস নেওয়া হবে, অর্থাৎ 3য় অধ্যায় মানচিত্র গঠন ও ব্যবহার। এই অংশটুকু যতটুকু আজকে আমরা আলোচনা করলাম, মানচিত্রের তথ্য উপস্থাপনের নিয়মাবলী, এই পর্যন্ত তোমরা হচ্ছে এই অংশটুকুর উপর আমরা হচ্ছে টপ লেস নিব। তোমরা এই অংশটুকু বাসায় খুব ভালোভাবে পড়বে, যেন এখান থেকে ছোট প্রশ্ন, MCQ, তারপরে জ্ঞানমূলক অনুধাবনমূলক সব প্রশ্নের অ্যান্সার তোমরা সঠিকভাবে করতে পারো। শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আলোচনা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।